পারস্য উপসাগরের এক কোণায় চোখে পড়বে ছোট্ট একটি দেশ, আয়তনে মাত্র 10,000 বর্গ কিলোমিটারের চেয়ে সামান্য বেশি। আয়তনের দিক থেকে বিশ্বের 90তম, বাংলাদেশের তুলনায়ও প্রায় 13 গুণ ছোট এই কাতার। বাংলাদেশের মতো কাতারও স্বাধীনতা লাভ করেছিল 1971 সালে গ্রেট ব্রিটেনের কাছ থেকে। স্বাধীন হওয়ার সময় তৎকালীন সময়ের ব্রিটিশ উপনিবেশগুলোর মধ্যে সবচেয়ে গরিব দেশগুলোর একটি ছিল কাতার, এবং এটি মোটেও কোনো অবাক করা বিষয় নয়। গ্রীষ্মকালে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যাওয়া আর আয়তনের সিংহভাগ মরুভূমির দখলে থাকা কাতার তখন পৃথিবীর অন্যতম বসবাসের অনুপযোগী স্থান। কিন্তু স্বাধীনতার 50 বছর পর দেশটির চিত্র সম্পূর্ণ ভিন্ন। কাতার এখন পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিশ্বের অন্যতম এই ছোট দেশের মাথাপিছু বার্ষিক আয় প্রায় $1,20,000, যেটি কিনা ফ্রান্সের চেয়েও 3 গুণ বেশি। প্রায় বাসের অযোগ্য উপসাগরের মাছ বিক্রি করে পেট চালানো জেলেদের দুর্বল অর্থনীতি এখন রূপ নিয়েছে আলিবাবার গুহায়। বিশ্বের প্রতিটি কোণায় চোখ পড়বে কাতার সরকারের আর্থিক বিনিয়োগের চিত্র। আরব বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া কোম্পানি আল জাজিরারও জন্ম হয়েছে এখানে। আর এরপর রয়েছে দোহা, গণচুম্বী অট্টালিকা, শপিং মল আর বিলাসবহুল গাড়ির স্রোতে ভেসে যাওয়া কাতারের রাজধানী। মোনাকো আর লাস ভেগাস একত্রে মিলিয়ে দিলে যা হবে তা হলো এই দোহা। কিন্তু অবশ্যই জুয়া আর অ্যালকোহল ছাড়া এখানে সাধারণ কোনো কিছুর জায়গা নেই, সবকিছু ব্যয়বহুল আর সুবিশাল। তো এখন প্রশ্নটা হচ্ছে, কাতার কিভাবে এই অভাবনীয় পরিবর্তন ঘটালো? চলুন এই প্রশ্নটির উত্তরই খোঁজা যাক। প্রাকৃতিক সম্পদ। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ধনী হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এর সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ। কাতারও এর ব্যতিক্রম নয়। মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা বিশাল জ্বালানির ভাণ্ডারই কাতারের অর্থের যোগানদাতা। তবে কাতারের শুধু তেলই নয়, আরও একটি সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে, তা হলো প্রাকৃতিক গ্যাস। 1940-এর দশকে কাতারে সর্বপ্রথম তেলের খনি আবিষ্কার হয়, কিন্তু 1960-এর দশকেই তা প্রায় শূন্য হয়ে পড়ে। গরিব কাতারের ভাগ্যেরও সামান্য পরিবর্তন ঘটেছিল সে সময়, কিন্তু সেটা খুব একটা বেশি নয়। 70-এর দশকে শেল কোম্পানি দেশটির সবচেয়ে বড় সম্পদ আবিষ্কার করে, দ্য নর্থ ফিল্ড, বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। কিন্তু তখন প্রাকৃতিক গ্যাস খুব একটা লাভজনক ব্যবসা নয়। তখনকার দিনে গ্যাস শুধুমাত্র পাইপের মাধ্যমেই সরবরাহ করা সম্ভব ছিল। আর মধ্যপ্রাচ্যের কোণায় পড়ে থাকা কাতার তখন শিল্পোন্নত দেশগুলোর চেয়ে অনেক দূরে, যেখানে এই গ্যাস ব্যবহার করা হবে। শেল কোম্পানিও তাই এদিকে আগ্রহ দেখায়নি। 1995 সাল হামদ বিন খলিফা আল খানি অভ্যুত্থানের মাধ্যমে তার বাবার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিলেন। তার একমাত্র লক্ষ্য এই বিশাল গ্যাস সম্পদকে কাজে লাগাতে হবে। আর আমির ঠিক তাই করলেন। গ্যাস তরলীকরণের গবেষণার উপর বিনিয়োগ করা শুরু করলেন। এর ফলে গ্যাস পরিবহনের জন্য আর পাইপের প্রয়োজন পড়বে না। তরল প্রকৃতির গ্যাস সহজেই জাহাজের মাধ্যমে রপ্তানি করা যাবে, যেমনটা করা হয় তেলের ক্ষেত্রে। তবে গ্যাস তরল করতে হলে একে কমপক্ষে -161 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে। তাই কাতারের সামনে একটাই পথ, এই প্রযুক্তিকে আরও সহজলভ্য করে তোলা। গ্যাস তরলীকরণ প্রযুক্তিতে প্রচুর বিনিয়োগ করা শুরু হলো। আর এখন কাতার বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ এলএনজি রপ্তানিকারক রাষ্ট্র। কাতার এই প্রযুক্তিটিতে এতটাই বিনিয়োগ করেছে যে তারা এলএনজি এর উৎপাদন খরচ যুক্তরাষ্ট্রের তুলনায় 4 গুণ কমিয়ে নিয়ে এসেছে। অর্থাৎ বিশ্বের অন্যান্য যে কোনো দেশ 1 টন এলএনজি উৎপাদন করতে যা খরচ করে, কাতার সেই পরিমাণ খরচ করেই কম করে হলেও 4 টন জ্বালানি উৎপাদন করে। কিন্তু শুধু সম্পদ থাকলেই তো হবে না, বরং সেটার সুষ্ঠু ব্যবহার আর সঠিক বিনিয়োগের প্রয়োজন। তা না হলে কাতারের অবস্থা ভেনিজুয়েলা কিংবা অ্যাঙ্গোলার চেয়ে ভিন্ন কিছু হবে না। প্রাকৃতিক সম্পদ ছাড়াও কাতারের উন্নয়নের পিছনে আরও কিছু জিনিস রয়েছে। তার মধ্যে অন্যতম হলো বিনিয়োগ ব্যবস্থা। হামদ বিন খলিফা আল থানি ক্ষমতা গ্রহণের পর কাতারের পরিবর্তন চোখে পড়ার মতো। তার 18 বছরের শাসনামলে কাতারের জনসংখ্যা বেড়েছে 5 গুণ, একই সাথে পরিণত হয়েছে গ্রহের সবচেয়ে ধনী রাষ্ট্রে। তাই সাবেক আমির নিজের কাজের জন্য গর্ব করতেই পারে। জ্বালানি সম্পদ কাজে লাগিয়ে প্রচুর আয় করেছে কাতার, কিন্তু এই অর্থে ব্যয় হচ্ছে কোথায়? কাতার এই বিশাল অর্থ কাজে লাগানোর জন্য গঠন করেছে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি। কাতারের ক্ষমতা হিসেবে পরিচিত এই ফান্ডের হাতে রয়েছে $330 বিলিয়ন চেয়ে বেশি পরিমাণ অর্থ, যাদের কাজ হচ্ছে দেশে বিদেশের লাভজনক ব্যবসায় বিনিয়োগ করা। আরেকটি ব্যাপার হলো কাতারের জনসংখ্যা মাত্র 30 লক্ষ, এবং তাদের মধ্যে মাত্র 3 লক্ষ লোক কাতারের নাগরিক। সুতরাং কিছু অঙ্ক কষলেই তাদের এই বিশাল মাথাপিছু আয়ের কারণ বের করে ফেলতে পারবেন। কাতারের এই ফান্ড বিশ্বের প্রতিটি কোণার রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগ করেছে। হোটেল, অফিস, অ্যাপার্টমেন্ট কেনার মাধ্যমে লন্ডনের বেশ বড় একটা অংশ কাতার দখল করেছে। যুক্তরাষ্ট্র বিদেশি বিনিয়োগকারীর রাষ্ট্রের তালিকায় কাতারের অবস্থান 4 নম্বরে। আর শুধু রিয়েল এস্টেট নয়, বিভিন্ন
মাল্টিন্যাশনাল কোম্পানিতেও কাতারের বিনিয়োগের পরিমাণ আকাশচুম্বী। জার্মানির ফোক্সওয়াগেন, বার্কলেস ব্যাংক, এমনকি রাশিয়া সরকারের তেল কোম্পানি রসনেফট এর বিরাট অংশও কাতারের মালিকানাধীন। বিদেশি বিনিয়োগ থেকে এবার দেশের অভ্যন্তরে কাতারের বিনিয়োগের দিকে চোখ ফেরানো যাক। ইতিমধ্যেই সড়ক ব্যবস্থা, এয়ারপোর্ট, বন্দর, গবেষণা কেন্দ্র আর বাণিজ্য কেন্দ্র তৈরি করতে বিলিয়ন ডলার খরচ করে ফেলেছে কাতার সরকার। আর এর কারণ ভবিষ্যতের জন্য তৈরি করা হচ্ছে কাতার, যাতে প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার ফুরিয়ে গেলেও কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় তাদের। কিন্তু সে ধরনের সমস্যা হয়তো অনেক দূরে, কারণ অদূর ভবিষ্যতে তেলের চাহিদা কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও গ্যাসের চাহিদা ক্রমাগতই বেড়ে চলেছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ হয়তো দুহাতে টাকা উড়িয়ে চলছে, কিন্তু কাতার আগে থেকেই তৈরি হয়ে আছে ভবিষ্যতের জন্য। আর এটাই পার্থক্য করে দিয়েছে অন্যান্য দেশগুলোর সাথে। সম্পদের প্রাচুর্যের সাথে যোগ হয়েছে শক্তিশালী বিনিয়োগ ব্যবস্থা আর আন্তর্জাতিক প্রভাব। কাতারের অভাবনীয় উন্নয়ন আসলেই প্রশংসার যোগ্য। কয়েক বছরের ব্যবধানে জেলেদের ছোট্ট গ্রাম থেকে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত হওয়া কাতার কি পারবে পারস্য উপসাগরে সৌদি আরবের সাথে টক্কর দিতে?